যদি দর্শক, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে এশিয়ান টিভির এই আয়োজন লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জে, পাওয়ার্ড বাই অথবা.com, কো স্পন্সর মিনিস্টার। কি ব্যাপার বিপাশা, তুমি কিছু বলছো না? ভাবছি কি ভাবছো? ভাবছি সময় নিয়ে। সময় নিয়ে মানে? এই যে সময় কবে কোন কালে শুরু হয়েছিল, কোথায় ছিলাম আমরা, আজ আবার কোথায় এসে দাঁড়িয়েছি। এটা কি বললে তুমি? কারণ ছোটবেলায় সময়ের মূল্য রচনা পড়োনি? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। নদীর স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে না। হাউ টাইম ফ্লাইজ। ওইটাই তো, সময় বয়ে যায়, আমাদেরকে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। অভিযোজন হচ্ছে জীবনের বৈশিষ্ট্য। এই ঢাকা কত সুন্দর ছোট্ট একটা নগরী ছিল, সেটা বাড়তে বাড়তে আজ একটা মেগা সিটি। মানুষের ঠাঁই নাই, গাড়ি ঘোড়ার গতি নাই, শ্বাস নেবার বাতাস নাই, বাচ্চাদের খেলার মাঠ নেই। তাই বলে কি জীবন থেমে যাবে? নিশ্চয়ই না। জীবন তার পথ খুঁজে নেবে। আবার ঢাকাকে হয়তো ভেঙে চুড়ে ঘুরে নতুন করে সুন্দর করে আমরা তৈরি করে নেব। সেই কারণে আমাদের সুন্দর কিছু মানুষ দরকার, যাদের চিন্তা ভাবনায় ঢাকা আবার উজ্জীবিত হয়ে উঠবে প্রাণস্পন্দে। রাইট, সেরকম কিছু সুন্দর মনের সুন্দর মানুষকেই আমরা আজকে অতিথি হিসেবে পেতে যাচ্ছি। জি দর্শক, আজ লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জে আছেন চারজন অতিথি, এবং তারা কেবল অতিথি বললে ভুল হবে, তারা বাংলাদেশকে সমুজ্জ্বল করেছেন তাদের কর্ম দ্বারা। আমরা তাদের ডেকে নিচ্ছি। প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব সারা কবরী, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। আমাদের মাঝে আরো আছেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব আকবর হোসেন পাঠান। তার আরো নাম আছে দুলু ভাই, কিন্তু তিনি আমাদের সবার প্রিয় ফারুক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। বসুন। কেমন আছেন? ভালো ভালো, তোমরা ভালো তো? জি, খুব খুশি হয়েছি আপনারা এসেছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো আছেন চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় নাম রিয়াজ আহমেদ। ওয়েলকাম স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? অনেকদিন পর। বসুন। আসসালামু আলাইকুম। সব শেষে আসছেন বিদ্যা সিনহা মেম, অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। ঈদ মোবারক। ঈদ মোবারক। বসুন। আপনাদের সবাইকে আমাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের সময় করে এখানে এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে আরো উজ্জ্বল করেছেন। আসার সময় তো এই, আর কখন আসবো? ঈদে না আসলে? ঠিক। এবং আমার মনে হয় যে আপনাদের এই আগমন আমাদের দর্শকদের ঈদ আনন্দকে আরো অনেক গুণ বাড়িয়ে দেবে। এই তো সময় নিয়ে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের চলচ্চিত্রের যে গৌরবময় অধ্যায়টা ছিল, যখন আমরা ছোটবেলায় বাবা মার হাত ধরে সিনেমা হলে যে ছবি দেখতাম, সেই সময় আপনাদের ছবি দেখতাম। সেই সুজন সখী বা লাঠিয়াল, ভাত দে, গোলাপি এখন ট্রেনে, চারিং বউ, অসংখ্য ছবি। এবং মাঝখানে একটু আমি বলি, সেটি হচ্ছে যে সেই সময় তুমি দেখেছো, এখনো আমরা দেখছি, না? কি বলেন? তারও অনেকটা সময় পরে রিয়াজরা এসছে, এখন মিমরা এসছে, কিন্তু সময় অনেকটা পার হয়ে গেছে। কিন্তু আপনারা কিন্তু আছেন আমাদের স্মৃতির মণিকোঠায়, যেমন আছেন পর্দায়ও এখনো আছেন। আমরা আপনাদেরকে শ্রদ্ধার আসনে বসিয়েছি, আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি, এবং আমি নিশ্চিত যে এই প্রজন্ম যদি আপনাদের কাজগুলি একটু খুঁজে খুঁজে দেখে, তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের চলচ্চিত্রের মানটা কত ভালো ছিল এবং সেটা কত উন্নত ছিল, সেটা বিশ্বমানেরই ছিল। এবং সেই জায়গাটাই যদি আমরা আবার পুনরুদ্ধার করতে পারি, তাহলে হয়তো আমাদের চলচ্চিত্রের জন্য সুদিন আসছে, এই কথা বলতে দ্বিধা হবে না। আসলে আমরাও দেখছি এখনকার যারা ছবি বানাচ্ছে, যারা ছবিতে কাজ করছে, তাদেরও আমরা পর্যবেক্ষণ করছি।
লিখছি শুধু না, পর্যবেক্ষণ করছি আমরা। তারপর না, আমার তো মনে হয় যে যারা এখন কাজ করে তারা খারাপ তো না, ভালোই তো লাগে, কিন্তু কিছু একটা নেই, দিক নির্দেশনার জায়গাটিতে কিছু একটা নেই। এই নেইটা যদি চলে আসতো তাহলে আমার মনে হয় পুরনো দিনের কথা আবার স্মরণ হতো। রিয়াজ কি মনে করেন? আমি মনে করি মিয়া ভাই যেটা বলছে, মানে এই দুজন ব্যক্তিত্বের পাশে আমি বসে আছি, আমার কাছে এটাই খুব এখনো বুক কাঁপছে যে মানে এরকম দুজন লিজেন্ড যার পাশে আমি বসতে পারি। এনিওয়ে, আমার কাছে মনে হয় মিয়া ভাই যেটা বলেছে, আমরা ওনাকে শ্রদ্ধা করে মিয়া ভাই বলি, এর মধ্যে ছোট ভাইয়ের মতো দেখেন, কিছু একটা নাই, আমার কাছে মনে হয় প্রাণটা নাই, একটা প্রাণ দরকার হয়। মূর্তি বানানোর পরে পুরুত তাকে প্রাণ দেয়, সেই প্রাণটা কি? ওই প্রাণটা নাই কোনো কিছুর মধ্যে, সব কিছু হচ্ছে খুব মেকানিক্যাল হচ্ছে, ইমোশনস বা প্রাণটা নাই। যেহেতু প্রাণ নাই, মানুষের প্রাণকেও ওটা স্পর্শ করতে পারছে না। কিন্তু সেই প্রাণের জায়গাটি তৈরি হবে কি করে, সেটা পেছনে একটা আমার মনে হয় এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট। সেটাও আছে, সেটা কোনো ইনস্টিটিউশন থেকে না ডেডিকেশনের হলেও একটা ব্যাপার আছে। হ্যাঁ। মনে করেন আপনারা যারা কাজ করতে বা মিয়া ভাই যখন কাজ করেছেন, ওনারা যেভাবে ডেডিকেটেড ছিলেন, আজকাল আমরা অতটা ডেডিকেটেড না। আজকাল আমরা শুটিংয়ের বেশিরভাগ সময় মোবাইল টিপেই ব্যস্ত। ক্যারেক্টার কি এটা আমি জানি না, জানতে চেষ্টাও করি না। সেক্ষেত্রে ডিরেক্টরদের ভূমিকা কি বলে মনে হয় মিমের, যে দিক নির্দেশনার জায়গাটিতে? আমি এর আগেও না, বলছিলাম আমি যদি আমি এর মধ্যে যে কটা মুভি করেছি সেটা থেকে যদি বলি যে কিছু কিছু ছবি আমি কাজ করতে গিয়ে যেটা হয়, যেমন লাস্ট আমি 3টা ছবি করেছি, স্ক্রিপ্টে আমি পাইনি। আমি স্ক্রিপ্টে ছবি মানে আমি সেটে চলে গিয়েছি, আমি ফুল স্ক্রিপ্ট হাতে পাইনি। তখন আমি বারবার করে যখন ফোন দিয়ে তাদেরকে আরও 1 মাস আগে থেকে যে আমাকে স্ক্রিপ্ট দাও, আমি গল্পটা পড়বো, আমি ক্যারেক্টারে ঢুকবো, তো সেই স্কোপই তো আমরা পাচ্ছি না। যেমন আমি লাস্ট যে ছবি করেছি সেটাতে আমি স্ক্রিপ্ট পুরো ছবিতেই পাইনি, আমি ফুল ছবি শেষ হয়ে গেছে, আমি স্ক্রিপ্ট পাইনি না, আমি পাইনি। যেটা আমি জানতাম না যে গল্প কি, আমি হলে বসে পুরো ছবি দেখে গল্প জানলাম যে আচ্ছা গল্প এইটা, আমি জানি না হিরো কার জন্য মারা যাচ্ছে, আমি জানি না। আপনাদের সময় নিশ্চয়ই এরকম? আমি বলতে পারি, ওর কথাটা শুনে আমার মনে হলো আর কি, আমার জীবনে একবার একটা ঘটনা ঘটেছিল, পুরো স্ক্রিপ্টই হারিয়ে গেছে। আমারই একটা প্রোডাকশনের ছবিটার নাম ছিল মিয়া ভাই। যখন আমাকে 3 দিন পর জানানো হলো যে স্ক্রিপ্ট তো মিসিং, 120 জনের মতো টিমটাতে ছিল, আমি তো অবাক হয়ে গেলাম যে বলে কি, উইদাউট স্ক্রিপ্টে একটা ছবি হয়েছে বাংলাদেশে। আমার মনে হয় এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ জানেই না, সেটা হলো মিয়া ভাই। কিন্তু সেখানে আপনাদের ইনভলভমেন্ট 100%, মানে একটা কিউ, প্রতি মুহূর্তে একটা সিকোয়েন্স থেকে, একটা গান থেকে, একটা ডায়লগ থেকে, রাত্র 4টা পর্যন্ত, মানে ভোর 4টায় ডায়লগ লেখা হতো। এই সমস্ত জিনিস করে সকাল ওই 10টার দিকে উঠে রেডি ফেডি হয়ে তারপর আমরা শুটিংয়ে যেতাম। তারপর দেখা যেত যে শর্ট যখন হচ্ছে, ওই যে ইমোশনের কথা বললো, এটা হলো ডেডিকেশনের কথা বললো, এই যে ইমোশনটা দৌড়িয়ে যায়, যেতে যেতে ও আর থেমে থাকতে পারে না। পাগলা ঘোড়ার মতো যখন হয় তখন জিন টানতে হয়, তখন টেনে নিয়ে আসতে হয়, এই জিনিসগুলো আসে আর কি চলচ্চিত্রে। ইমোশনাল বলতে তো আমার ডান দিকে যিনি বসে আছেন, উনি সাংঘাতিক মিষ্টি একটি অভিনেত্রী, মানুষ, কবরী, যাই বলি, তার চোখে মুখে যে ইমোশন, ভালোবাসার জন্যে, ড্রামেটিক জায়গাগুলোর জন্যে আমি তো খুব কম দেখেছি রে ভাই। আসলে বিষয়টা ঠিক, মানে পার্টিকুলারলি যে এরকম আমরা যদি ধরে নিই যে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা প্রত্যেকের একটা দর্শন আছে, যা আমাদের দর্শন দিয়ে কিন্তু আমরা এগুলি বিচার বিশ্লেষণ কিন্তু করি। যে উনি ওনার কথা বললেন যে একটা স্ক্রিপ্ট ছাড়া একটা ছবি হতে পারে, কে কেমন করে পারে, ইটস এ ভেরি ডিফিকাল্ট। মিম বললো যেটা, যে সে জানেই না যে একটা ছবি পর্দায় আছে, বাট শি ওয়ার্কস দেয়ার। আরেকটু যদি বলি ম্যাম, আমি লাস্ট টাইম হচ্ছে অনেক বড় একজন ডিরেক্টর ফিল্মের, যাদের সাথে আপনিও কাজ করেছেন, অনেক নাম করা একজন ডিরেক্টর। তো উনি যখন আমাকে ফার্স্ট ফোন করলো, আমি তাকে বললাম যে আমি একটু স্ক্রিপ্টটা পড়তে চাই। আমি শুধু এতটুকু কেন বলেছি, এইটার জন্য আমাকে 10টা কথা শুনতে হয়েছে।
আমি অনেক বড় বড় নায়িকাদের সাথে কাজ করেছি, কেউ স্ক্রিপ্ট বলে না, বাট তুমি কেন বলো? মানে আমরা কিন্তু সবাই চেষ্টা করি, আমরা চাই যে ভালো একটা কাজ করতে, বাট আমাদেরকে সেই সাপোর্টটা তো দিতে হবে। এক্স্যাক্টলি, ওইটাই বলছি যে তোমার দর্শন থেকে তুমি এটাই পেয়েছো, তাই না? কিন্তু আমি যদি বলি এরকম করে, নিশ্চয়ই রিয়াজেরও ব্যক্তিগতভাবে কিংবা ওর জীবনে এরকম অভিজ্ঞতা আছে। আর আমাদের বিপাশা তো কাজই করেছে, বিপাশা একটা ছবিতে কাজ করেছে, তাই না? দুটো ছবিতে। তবে আমার অভিজ্ঞতা কিন্তু আরও বিচিত্র। আমার অভিজ্ঞতা বিচিত্র এবং খুবই সুন্দর, যে সেটাই আমি অনেক ছবির কথা না বলে যদি শুধু আমি একটি ছবির কথা বলি, সেটি হচ্ছে তিতাস একটি নদীর নাম। যে ছবিটি যে কালজয়ী উপন্যাস এবং কাল উত্তীর্ণ একটা ছবি, এটা সর্বকালের ছবি, এটা কোনো সময় বিশ্লেষণ করার কোনো অবকাশ নেই। এবং আমি বলবো যে তিতাস যখন আমরা করি তখন ওই ছবিতে আমি কিন্তু গল্প জানি না, এবং আমার গল্প জানার কোনো আগ্রহ হয়নি। কেন আগ্রহ হয়নি? বিকজ আমি যে ডিরেক্টরের সাথে কাজ করেছি, হি ইজ এ মানে হি ওয়াজ ওয়ার্ল্ড ফেমাস একজন ডিরেক্টর, হি ইজ এ ঋত্বিক ঘটক, শ্রী ঋত্বিক ঘটক। তো ওনার সাথে যখন কাজ করতে গেছি, মানে হিজ ফার্স্ট অ্যাড্রেস টু মি বলতেছে, তুই কি আমার ছবিতে কাজ করবি? আমি তো ভয়ে আর নাই, আমি যে আপনি যদি আমাকে নেন তাহলে আমি কাজ করতে পারি। তো বলছে ঠিক আছে। তো উনি যখন আমাকে স্ক্রিন টেস্ট দিল আমার এতগুলি ছবির পরে, আমি তখন সুপার ডুপার, তখন নেওয়ার পরে আমাকে বলতেছে যে হ্যাঁ আমার হবে। তারপর দুর্গা মায়ের একটা সিন ছিল, আমার পুরাটা দুর্গার চেহারা করে, মানে বিকজ আমার ছেলে আমার মৃত্যুর পরে আমার ছেলে যখন দুর্গা পূজায় দেখতে গেছে, সে দুর্গার মধ্যে দিয়ে তার মাকে দেখছে, এবং সেই মাটা হলাম আমি। তো আমাকে অনেক ফিল্মের লোক বলছে, হ্যাঁ কবরী আমাদের সুপার ডুপার নায়িকা, এত বড় অ্যাক্ট্রেস, উনি আবার স্ক্রিন টেস্ট দিবে, অমুক তমুক এসব বলাবলি হচ্ছিল। বাট আই ডোন্ট মাইন্ড, আমাকে বলতেই পারেন উনি যে আমি কাজ করছি ছবিতে, এবং আমি প্রতিটি দৃশ্যের মধ্যে কাজ করার সময় উনাকে যদি জিজ্ঞেস করছি যে ঋতিক দা আমার কস্টিউম, তোমার চিন্তা করতে হবে না, এটা আমার মাথায়। আচ্ছা আমার ডায়লগ, আমার সিকোয়েন্স, ঠিক শর্টের আগে উনি ঠিক বলতেন আমাকে যে এখানে দাঁড়াবে, ক্যামেরা এখানে থাকবে, তোমার এই ডায়লগ তুমি এটা বলবে। ইউ উইল সারপ্রাইজ যে আমি গল্প না শুনেও আমি গল্পের ভিতরে ঢুকে গেছি। আমি একটু নেই মাইকটা। শিওর। আমরা যদি আমাদের পয়েন্টে আসি, যে পরিচালকরা তার অভিনেতা অভিনেত্রী দিয়ে এমন অভিনয় আদায় করে নিয়েছেন যে তারা গ্র্যাজুয়ালি শুধু দক্ষ হয়ে ওঠেননি, তারা তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন এবং তাদের অভিনয়ের উৎকর্ষতা আরো বেড়ে গেছে। এটা একটা স্কুল না, অবশ্য সেখানে একটা কথা আছে, শুধু ডিরেক্টরস মিডিয়া যদি বলি আমরা, এটা তো ঠিক, একটা সিনেমার পুরা জিনিসটা, পুরা কনসেপ্টটা একদম ক্যামেরা থেকে শুরু করে এভরিথিং ইন হিজ মাইন্ড, ওইটার সাথে যে আমাকে মিলিয়ে যে চলতে হবে, আমার মেধা না থাকলে কিন্তু অভিনেতাকে মেধা থাকতে হবে, যারা আমরা কাজ করেছি তাদের মেধা মিলিয়ে ডিরেক্টরস যেটা চিন্তা করেছে ওটা মিলিয়ে যেটা দাঁড়াবে, ইট শুড বি। কেন বলতেছি, মিম যে বলছে স্ক্রিপ্টের কথা, বিকজ তোমার ডাইরেক্টরটা মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি বলছি না যে সে খারাপ কিংবা ভালো, হি ডাজন্ট নো হোয়াট ইজ স্ক্রিপ্ট, আমি এতে বলতে বাধ্য হচ্ছি, তাকে জানতে হবে। সে যদি জানে তাহলে এটাকে আপনার রিলে করতে পারতো তার সাথে, কিন্তু সে করতে পারে নাই। আর ও যদি বলেও থাকে বড় বড় আর্টিস্টের সাথে কাজ করেছে, আমাদের সাথে কাজ করেছে, মানে দেয়ার ইজ এ টু ডিফারেন্ট ডিরেক্টরস, তাদের সাথে আমরা যেমন কাঞ্জুরির সাথে গল্প ব্রিফিং দেয় উনি আমাদের, যে গল্পটা উনি খুব ইন্টারেস্ট নিয়ে গল্পটা বলে আবার, এবং কি বলে যে আমার ডায়লগ কিন্তু এই মাপের, এইখান থেকে কিন্তু সরবেন না। আমি 2 বছর সাধনা করে টাইমিং নিয়ে আমি ডায়লগস লিখেছি, ওটা কিন্তু আরেক ধরনের ডাইরেকশন, মানে হি ইজ এ থরো, ওখানে কিন্তু কোনো কোয়েশ্চেনের অবকাশ নেই। আমরা 30টা 40টা 50টা টেক করেছি, গ্লিসারিন দিদিতে চোখ একদম লাল কালো, মানে এরকম হয়ে গেছে, এরকম। সুতরাং ইট ডিপেন্ডস। কাজী ভাইয়ের কথা যখন বললেন তাহলে বলি, এই আমাদের এফডিসির 3 নম্বর ফ্লোরে আমি একবার কাজী ভাইয়ের শুটিং দেখতে আসছি, উনি আমাকে ইনভাইট করেছেন, তুই আসবি। আচ্ছা, তো বৈশা আছি, এর মধ্যে দেখি 90টা টেক হয়ে গেল, 90। তখন আমাদেরকে এইভাবে ফেলায় তাকায় আছে রে ভাই শাবানা এবং বুলবুল আহমেদ সাহেব। আমি সিচুয়েশনটা ধরে ফেলছি, ওই ভাবি দেখি বারবার আমার দিকে তাকায় শর্টটা হওয়ার পরে, তো আমার দিকে যেই তাকিয়েছে আমি খালি বলি খুব ভালো। কাজী ভাই তাকালো,
ওকে। তখন আমি বুঝলাম যে বাইরের কারো সাপোর্ট চাই, যে শটটা কীরকম হলো। তো উনি আমাকে একটা ছবিতে নেবেন, 4 বছর তার বাড়িতে আসা যাওয়া হয়েছে আমার তো দেখা। যখন কন্ট্রাক্ট হয় উনি কিন্তু একদম স্ট্যাম্প এনে ওর মধ্যে সই করতে হবে, যদি আপনি না দেন পরে সে আমাকে বিশ্বাসই করতে পারে না। আমাকে স্ট্যাম্পে লেখেন আমার একটা পয়েন্ট আছে, বলে কি, বলে 1 2 3, মানে ফার্স্ট শট, সেকেন্ড শট, থার্ড, 4 নম্বর শট আপনি দেবেন। মানে আমি থার্ডের পরে আমি শট দিতে পারি না রে ভাই, এটা ইট ইজ ইম্পসিবল, আমি পারবো না। 4 নম্বর শট হলে আপনি দেবেন। মজার কথা হলো উনি তার ওই ছবিটি এভারগ্রিন একটা ছবি, এই ছবিতে সে 98% শট, 1 শট ওকে। এই যে সময়ের কথা আমরা বলছি, আপনার কি কখনো মনে হয়েছে যে কেন আমি এই অস্থির সময়ে জন্মালাম? না, আমি যে সময়ে জন্মগ্রহণ করেছি বা যে সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি বা যতগুলো ছবি করেছি, আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে মানুষ আমাকে ভালোবাসছে। বাহ। কেন বাসছে এতটা কিছু করতে পারিনি, তারপরেও আজকে আমি খুব চুপচাপ, নর্মালি আমি অনেক কথা বলি, কিন্তু আজকে চুপচাপ কারণ হচ্ছে এই দুজনের এত কাছে বসে তারা যখন কথা বলছে আমি প্রত্যেকটা মানে কথা বলার মানে আমি গিলছি পাশে বসে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই যে কারণে- সময়টাকে যদি ভুলিয়ে দিই, আমরা একটু অ্যাক্টিংটা দেখি না? হ্যাঁ, যে ফারুক ভাই এবং আপনি একই সময়ের মানুষ, হ্যাঁ, আপনারা কোনো একটা ছবিতে একই সাথে আমরা একজন করেছি, নায়িকা নিয়ে, আমরা করেছি। হ্যাঁ, আমরা একসাথে বাবা করেছি। ছেলে। বাবা ছেলে বাবা করেছি। ছিলেন না, আমরা ধরলাম যে রাইভাল, দুই নায়ক। দুই নায়ক, হ্যাঁ, সেখানে হয় কবরিয়াপা অথবা মিম, যে কোনো একজন নায়িকা ছিল। এরকম একটা অবস্থায় আপনি ফারুক ভাইয়ের সাথে কনভারসেশনটা কেমন আমি হতে পারে? কখনোই হবে না, আমি সারেন্ডার মিয়া ভাই রিয়াজ আজকে খুব বিচক্ষণ একটি কথা বলেছে, যেটি হচ্ছে যে ওনাদের যে ডেডিকেশন হ্যাঁ। বা যে সিনসিয়ারিটি, যেই ত্যাগ, সেটা আসলে আমাদের শেখার না, মতো। অবশ্যই। আমাদের একটা ব্রেকে যেতে হবে, তার আগে আমি একটা জিনিস এক্সপ্লেইন করে দিই আপনাদেরকে, যে এই অনুষ্ঠানটির কিন্তু একটি লক্ষ্য আছে। লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জ থেকে আমাদের অতিথিদের মধ্যে থেকে একজনকে নিউ ইয়র্কে বেড়ানোর একটি সুযোগ দেবো, নিউ ইয়র্কে। কিন্তু সেটার জন্য একটি ছোট্ট খেলা খেলতে হবে আমাদের। এই যে প্যাকেটটি দেখছেন, এর মধ্যে একটি মগ আছে, আপনারা খুলে সেটা পাবেন। কোনো একটি মগের মধ্যে হয়তো একটি কার্ড থাকবে, ওই কার্ডটি যার ভাগ্যে যাবে তিনি হবেন আজকের বিজয়ী। আচ্ছা, সেটা কোথায় আছে আমাকে বলে দেন। আমরা সেটা নিয়ে এটাতে আলাপ করব। নয়তো এটাতে, নয়তো এটাতে, কিন্তু নয়তো আমরা এটাতে। একটা নিয়ে কি করবেন, দুটো থাকা উচিত বেরি ভালো। যেমন মিম কি বলছিল, দুটো থাকলে সুবিধা হতো। আমার একটা থাকলে সুবিধা, হ্যাঁ? একটা থাকলে একটা মিমের বিয়ে হয়ে গেলে আমরা দুটো করে দেব। ছেলে থাকে। রিয়াজ, আমরা ছোট্ট মিমের একটা বিয়ে break- হয়ে গেলে আমরা মিমকে দুটো করে দেব। আচ্ছা, কিন্তু আমার তো বিয়ে হয়েছে। তোমরা পুরনো হয়ে গেছো। আচ্ছা, আচ্ছা, ভালো। আমরা একটা ছোট্ট ব্রেক নেব। শুধু দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, এই বিরতির পরই ফিরে আসছি আপনাদের সামনে। শুধু দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জে। আবার আমরা ফিরে যাব আমাদের অতিথিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। ফারুক ভাই যেটা বলছিলেন যে 5 মিনিটস লাইন আপ বলে একটি বিষয় ছিল, এখনো কিন্তু আছে। আমরা যারা এখন ছবি বানানোর চেষ্টা করি, আমরা একটা লগ লাইন খুঁজি, যে এক কথায় আমার ছবিটা কি বলতে চায়, বা 3 লাইনার, যে সেখানে অল্প কটি লাইনের মধ্যে আমার ছবিটির বিষয়বস্তু কী, এবং সেটা যখন পরিচালকের কাছে পরিষ্কার থাকবে, তখন কিন্তু সে তার শিল্পীদেরও পরিষ্কার করে দিতে পারবে, নিজেও তার মতো করে ওই involved হতে পারবে। সেখানে ও চলে আসে আর কি পরিচালক। যেমন ও যে কথাটা বলেছে, ওর যে দুঃখের কথাটা, যে উনি আমাকে কিছুই বলেননি, কিন্তু নিয়ম অনুযায়ী যেটা আমাদের সময় ছিল, আচ্ছা আপনার গল্পটা বলেন তো, জাস্ট 5 মিনিটে গল্পটা বলে ফেলতো। আমরা কিন্তু শুটিংয়ের আগে জিজ্ঞেস করতাম কোথায় যেতে হবে, কি সিকোয়েন্সটা কি, ওই যে বলেছিলাম ওই জায়গায় যাবে। মানে আমার কাছে মনে হচ্ছে যে একজন নতুন প্রজন্মের শিল্পী, তার কিন্তু অনেক আনন্দ নিয়ে কাজ করার কথা, হ্যাঁ। কিন্তু সেখানে সে কথাটি বললো কিন্তু একটা পাচ্ছে না, অভিযোগের সুরে, পাচ্ছে না। পাচ্ছে না, Confused। একটা- পাচ্ছে না। একটা সে অভাব বোধ confused থেকে, হয়ে এক ধরনের ক্ষোভ থেকে। তো আমরা আশা করবো যে নিশ্চয়ই এগুলি কেটে যাবে এবং আরো অনেক ভালো ভালো কাজ হবে, এবং আমরা সবাই মিলেই সেই কাজগুলি করব। আমরা সবাই মিলে কবে করব, কবে? আচ্ছা, আমরা রিহার্সেল কথা কবে? শুনি। ওই যে সময় সময় চলবে, সময়। এবং সময়ের সঙ্গে আমাদেরকে যেতে অভিযোজন হবে। করতে হবে, আচ্ছা, adjust আমরা করতে কিন্তু হবে। রিহার্সেল কথা শুনি নাই। ও আপু, প্রথম ছবিতে কি করছিল তুমি?
প্রথম কি ছবিতে অভিজ্ঞতা তোমার? এই কথা অনেকবার বলেছে। প্রথম ছবিতে মনে করেন খুব মজার ইন্টারেস্টিং ছিল যে এফডিসিতে তখন তো অন্যরকম ব্যাপার ছিল। এসে ঢুকলাম অভিনয় দেখতে, শাবনূরকে দেখলাম, ভাবলাম যে ও মাই গড, এখানে তো হুরপুরিরা থাকে, এখানেই থাকতে আসতে হবে। এনিওয়ে, যেটা মানে আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ছবিতে আসলে ডিরেক্টরদের খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আছে। ডিরেক্টর যারা আছে আমাদের, আমরা চাই যে আমরা বেসিক্যালি এন্টারটেইনার, মানুষকে এন্টারটেইন করতে চাই, ভালো কিছু করতে চাই যেন যেটার মধ্যে দিয়ে মানুষ আমাকে দেখে আনন্দ পাবে। যদি মানুষ সিনেমা হলে বসে আমাকে দেখে আনন্দ পায়, অ্যাটলিস্ট একটা পাপ চিন্তা থেকে মুক্ত থাকবে, একটা খারাপ কাজ করা থেকে বিরত থাকবে, এটুকুই আমি হ্যাপি। ভেরি সিম্পল আমার কাছে। সেটার জন্য আসলে শিল্প মানটা থাকা দরকার। শিল্প যে কোনো মানটা থাকা শিল্পই কিন্তু দরকার। একটা মানুষকে বিবেকবান করে, হ্যাঁ, অনেক হ্যাঁ, বেশি মানবিক করে। এক্স্যাক্টলি। কবরী আপা এবং ফারুক ভাই, আপনারা দুজন আছেন এখানে এবং আমার মনে হয় যে দর্শকের মনেও একটি আগ্রহ তৈরি হয়েছে যে আপনাদের কাছ থেকে হয়তো তারা জানতে চাইবেন আপনাদের যে মন ভোলানো এবং সময় ভোলানো একটি গান আছে, সব সখীরে পার করিতে নেব আনা আনা। হ্যাঁ, এই গানটিতে যখন অভিনয় করেছিলেন তখন কি মনে হয়েছিল গানটি শুনে যে এটা এতকাল পরেও মানুষের মনে এভাবে জেগে থাকবে? না, আসলে ছবিতে যে গান গাই আমার কিন্তু খুব পছন্দ ছবিতে গান। আবার অনেকে বলে কি এগুলো তো কমার্শিয়াল ছবিতে গান, আর্ট ফিল্মে গান থাকে না, অন্ধকার থাকে, কিছু দেখবো কিছু দেখা যায় না। ওই যে তো কি নতুন প্রজন্ম যারা ছবি বানায় তারা একটা আতলামি থাকে না এক ধরনের, ওরা মনে করে কি দেখা না গেলেই মঙ্গল, কারণ যা কিছু ঢেকে ঢেকে দেখা যায় ছবির তাতে ফরম্যাটের সেই। উপরে হয়তো না, নির্ভর করে আমি আসলে। বেশিরভাগ ছবি দেখি লাইটিং এর দুষ্টুমি থাকে, কিংবা ডায়লগসকে কিংবা স্ক্রিপ্টের এগুলি থাকে, কিন্তু whatever। প্রাণ থাকে না, রিয়াজ যেটা বললেন। না, আমি ওইটাই বলতেছি, হোয়াটএভার সময়। যা বানায় ছবি। আর আমাদের এই ছবিগুলি এত বছর পরেও যে তুমি ছবির কথা বলছো, আমাদের অনেক বছর হয়ে গেছে এই ছবিটা, তাই আরে না? বহুদিন সুজন এবং সখীর শুটিং টাইমটা কেমন ছিল? শুটিং সময়টা ছিল আমাদের আমরা এমনই পাগল ছিলাম কাজের জন্য যে ফারুক সবসময় যেটা বলে যে ডেডিকেশনের কথা, অত কঠিন শব্দের মধ্যে আমরা নাই বা গেলাম। এই যে কাজের যে একটা আনন্দ, যে কাজ করতে চাই, টাকা রোজগার করতে চাই, কিভাবে কাজ করে, গুন্ডামি করে না, মানে অমুক করে না, মানে হোয়াটএভার যে খারাপ খারাপ শব্দগুলো আমরা বলতে চাই না ঈদের দিনে। এরকম মনে হয় আমার যে কাজের মধ্যে যে আনন্দ কোনোদিন আমরা বার্গেনই করতাম না পয়সার জন্য, টাকার জন্য। মানে গল্পটা কি এমন একটা প্রতিযোগিতা ছিল, আচ্ছা ফারুক সাহেবের কি রোল বেশি নাকি, আচ্ছা ভাই কোন গানটা আমার একলা আছে নাকি দুজনের একসাথে আছে, আমার প্রেফারেন্স লাগবে, কিন্তু আমার কিন্তু এটা লাগবে, আমার কিন্তু ওটা চাই। মানে এই যে এটা একটা শিল্পীদের একটা আবদার, চিরন্তন কাজের আবদার, প্রতিযোগিতা এই প্রতিযোগিতা তো নাই, যার fair জন্য না প্রতিযোগিতা। আমরা ওরকম সুযোগ সুবিধা গানও দেখি না। যেমন আমরা দুজনে ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যাব, নদীতে পড়ে যাব, আমরা প্রেমে এমনই আমরা দুজনে, মানে বাবা মা বিয়ে দিবে না, আমরা দুজনে বিয়ে করেই ছাড়বো, এরকম। আমি সাঁতারই জানি না, আমার কোমরে রশি বেঁধে তাও ছেড়ে দিতেছে, আমি তো কান্নাকাটি দিতে মতো। আমার কিন্তু একটা কথা মনে হয়েছে এই তারপরে কথাতে। এক সেকেন্ড, তারপর যখন আমরা সব সঙ্গীতে পার করিতে বলতেছি, একদিনে বোধহয় শুটিং শেষ। এখন তো আর্টিস্টরা যায় কত দেরি করে। আমরা মোস্ট প্রবাবলি আমার মনে হয় যে ওই গানটা একটুখানি বাজালো টেপ রেকর্ডার, যে আতা ভাই বললেন এই কবরী তোর কিন্তু এটা, ফারুক তোর কিন্তু এটা, বাস আমাদের একটু ডাইরেকশন দিল, আমরা কি সুন্দর গড় গড় করে দেখবা তুমি আমাদের গানের লিরিক্সগুলো না লম্বা লম্বা, কিন্তু এই টুকটুক টুকটুক করে কাট করে কিন্তু করি নাই কিন্তু, মানে একদম লম্বা করে। এবং রীতিমতো কিন্তু আমরা গান গাই। সবচেয়ে মজার ব্যাপার হলো যে সুতরাং যখন আমরা আসলাম, নাচ শিখেছি, গান শিখেছি, অভিনয় শিখেছি, প্রোনাউন্সিয়েশন কীভাবে হবে সেগুলি শিখেছি, যার জন্য গানের সুর ধরতেও দেরি হয় না। আবার যখন গান গাই কেন প্রাণবন্ত, বিকজ অফ গান যে শিখেছি, যখন একটা জোরে উঁচু স্বরে যখন গান গাই তখন কিন্তু অটোমেটিক্যালি একটা গলা এরকম হয়। আপা হয়ে যাক না দুই লাইন। আমরা তো আর গান জানি না। না, আরেকটা জিনিস আমি বলে নেই, 2 লাইনের আগে বলে নেই, যেমন ওই যে ইসের কথা বললেন, কোমরে দড়ি। কোমরে রশি বেঁধে যে আমরা ব্রিজ থেকে লাফ দিব। ব্রিজ থেকে লাফিয়ে পড়তে হবে। তো উনি আমাকে বলছেন এরকম ধরে, কথাটা মনে হয়ে গেল, বহু আগের কথা, প্রায় 30 বছর, 12 30 বেশি। বছর হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তো ধরে বলছে ফারুক আমার ধরে রাখবেন। আমি কেন? আতা ভাই ঠিক নেই, ধাক্কা দিয়ে ফেলে দিবেন। আমি সাঁতার জানি না, ওই ব্রিজের উপরে থেকে আমি তো, এই মহিলা তো আমাকে মেরে ফেলবে। আমি ছাড়েন, হ্যাঁ গানটা হ্যাঁ। ছাড়েন। পরে দেখি যে ওই আতা ভাই বলতেছে যে এখানে দাঁড়িয়ে পড়বি। তো দাঁড়িয়ে ছাড়েন যখন গানটা। আছি, তো ওই জায়গাটা আমি কোনোদিন ভুলিনি, মানে এত রোমান্টিক মনে হয়েছে আমার কাছে। একদম সাদামাটা একটা ছবি, তাই না? হ্যাঁ, আতা ভাই বলছে যে এই ডায়লগটা তোকে বলতে হবে,
ওই রোমান্টিক গানটি আমরা 2 লাইন শুনতে চাই। আমরা বাজাচ্ছি, আপনারা একটু লিপসিং করবেন উইথ এক্সপ্রেশন। সময়কে দেখি দেখি ট্রাই করতে পারি। প্রেমের কাছে পারাপারের বরাবরই নাই, মনের বদলে মনের রাইট। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের লিপসিং এতই নিখুঁত ছিল যে আমি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বিশ্বাস করতাম যে এই গানগুলি আপনারাই গাইতেন। এবং সেই সময় আমি সবসময় স্ক্রিনে খুঁজতাম যে বাদকরা কোথায়, কোথায় তো আমরা কারা বাজাচ্ছি। আচ্ছা মিম, রিয়াজ, আপনাদের দুজনের একসাথে অভিনয় করেছেন এমন কোন ছবিতে যে গানটি গেয়েছেন? সুইট হার্ট সুইট হার্ট। খুব জনপ্রিয় গান। সুইট হার্ট কেমন গাও তোমরা? সুইট হার্ট বলার আগে বলতে হবে বিয়া ভাই, সেটা হচ্ছে যে এই দুজন লিজেন্ড পারফরমেন্স করার পরে আমার পারফরমেন্স করা আমি মুগ্ধ হয়ে দেখছি, মুগ্ধতা কাটতে আমার একদিন লাগবে। এবং আমারও তাই, এবং আমি আসলেই তাই। ভাবছিলাম যে মানে এবং- ওনাদের ভেতরে যে ইন্টেলিজেন্স আছে, যে পাওয়ারটা আছে, এটা 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 কিন্তু আমরা ফিল করতে পারছি। আমরা ওই এবং জায়গায় সেটা- যেতেই পারবো না, না আমরা প্রথমেই না, পারি না। এটা পারবো না। তোমরা কোথায় আছো সেখান থেকে গাও। আমার আমরা মনে হয় দেখি। যে ভালো লাগবে, আমরা ভালো লাগবে। সময়কে হ্যাঁ, গান দেন। স্বীকার করব, কিন্তু অবশ্যই, তারপরেও আমরা অবশ্যই এই সময়কে সময়টিকেও স্বীকার আমরা করতে হয়। সেলিব্রেট করব। সুতরাং শুধুমাত্র মিয়া ভাই বলেছে, আপনিও বলেছেন, এবং দর্শকদের জন্য এক লাইন। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। শুধু দর্শক, আপনারা দেখছেন লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জ, আর এখানে আপনারা জানেন 4 জন অতিথির ভেতরে একজন বিজয়ী হবেন
যিনি যাবেন নিউ ইয়র্কে। আমরা যাচ্ছি একটি বিরতিতে, ফিরে আসছি খুব শিগগির। যদি দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জে। আমাদের এই পর্বে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়ে গেছে, আমাদের গেমটি, যার মধ্যে দিয়ে নির্বাচিত হবেন একজন যিনি যেতে পারবেন নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের একটি টিকিট তার জন্য অপেক্ষা করছে। আগে বলেছিলাম যে এর মধ্যে কোনো একটির মধ্যে কার্ড আছে, সেটি কার ভাগ্যে আছে আমরা জানি না। আপা জিজ্ঞেস করছিলেন কোনটির মধ্যে আছে, পেপাসা বলেছিল এর মধ্যে কোনো একটির মধ্যে আছে। আমরা খুলে দেখে তারপর আমরা আরেকবার নাড়িয়ে দিই, খুব ভালোভাবে নাড়িয়ে দিলে হয়। এখন যাতে- যিনি পাবেন আমি না চাই না তিনি তো যে তোমাকে আমি পাই। অভিশাপ দিয়ে দিবেন। আপনারা নিয়ে ফেলুন। একটা করে বাক্স বেছে নেবেন। আমি নিব আগে। নেন। একটা কাজ করতে পারি আমরা। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, It's okay. নাও। তুমি নাও, লেডিস ফার্স্ট। ও আমার ভয় করছে। তুমি আমি জানি আমার লাগ ভালো না, সো এমনিতেই পাবো না। ভালো আমার মনে হয়ে হয় যে যেতে তুমি পারে। যেতে পারে। এটা পেলেও না, তুমি না, নিউ ইয়র্ক যাবে, তুমি না পেলেও নিউ ইয়র্ক যেটা যাবে থাকবে বা সেটাই গেছো। হবে। হ্যাঁ, তাতে তাই না? যাচ্ছি। যেটা থাকবে সুতরাং সেটা আমার মনে হয় যিনি যাবেন তার সাথে আমরা সবাই একটা করে টিকিট কেটে চলে যাবো। মধ্যে নাই, ওইটাতেই আছে। দেখবো যে আমার তাতেই নেই। না, আমার সাথে নাই। ও ফারুক ভাই এটা খুলছেন না? খুলবো, আমরা খুলতে হবে তো না? হ্যাঁ, তাই খুলে মেয়ে না। ভাই খুলতেছে না, যেটাতে না, না, এটাতে ওইটা তো আছে। আপনাদের মনে হয়ে গেলে হচ্ছে। নাই। না না আপনি এর মধ্যে দেখেন। কোনোটাতেই নাই, নাই। ফারুক ভাই আমি কি ওইটাতেই আপনার আছে। জন্য খুলে দেবো? হ্যাঁ, এটার মধ্যে না কিছুই থাকলে নাই। বলবে যে বিপাশার কারণে একটা আমি মগ পেলাম আছে। না। হ্যাঁ, একটা মগ একটা মগ আছে, এই একটা মগ পাওয়া গেছে। হ্যাঁ, মগ আছে। একটা মগ পাওয়া গেছে। পেয়েছি। মগ পাওয়া গেছে না? ভিতরে নাই? তাহলে একটা নিউ ইয়র্কের টিকিট কেটে ওইটার মধ্যে আছে। পেয়েছে। না না এটার মধ্যে থাকতে পারে। না, ও, এখনো খোলা। মিম খুলতেছে না ভয় না, আমারটা খোলা হয়ে গেছে, আমার নাই। চাপ। কবরি আপা, সত্যি আপনি নাই। যাচ্ছেন মনে হয় নিউ ইয়র্ক। হ্যাঁ, এই যে। এই যে। জয় পেয়েছেন এই যে ফারুক এটাই ভাই। কি? আপনি যাচ্ছেন। আমাদের সাথে পরবর্তী রাউন্ড। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঈদের এই ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই অনুষ্ঠানটিতে আসার জন্য। এবং আমি নিশ্চিত যে দর্শক আপনাদেরকে একসঙ্গে দেখে অনেক আনন্দ পাবে। আমরা যেরকম আপনাদের সঙ্গে অনেক আনন্দ পেলাম, তাদের জন্য আমাদের ঈদের এই উপহারটুকু থাকলো আপনাদেরকে নিয়ে। এই অনুষ্ঠানের সবাইকে ঈদের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। 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 যারা যাচ্ছেন না তাদের জন্য একটি গিফট। সান্ত্বনা পুরস্কার। পুরস্কার। পুরস্কার তো আচ্ছা পুরস্কার। এই পুরস্কারটা কবরি আপা সবাইকে উঠিয়ে দিই হ্যাঁ। তাহলে। হ্যাঁ। এটা হচ্ছে আমি এটা অথবা.com, শপ ইয়োর চয়েস। শুধু দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হব 4 জন নতুন অতিথি নিয়ে। ঈদ মোবারক। ঈদ মোবারক। এখানে গেলে শূন্য, এখানে গেলে শূন্য, এখানে গেলে শূন্য। সুন্দর করে ইনশাআল্লাহ। ওকে, ওকে। হয়ে যাবে। ইয়ে! ছয়, ছয়, ছয়। ওই সাগরের জল কালি বানিয়ে অরণ্যটাকে লেখনি বানিয়ে লিখেছি হাজার কবিতা, সবই তোমায় নিয়ে লেখা। জানো কি তুমি, জানো কি তুমি, জানো কি তুমি